আজকে আমাদের বিষয় মফলা যুক্ত শব্দের উচ্চারণ। মফলা অর্থাৎ এটা একটা যুক্ত বর্ণ, কোনো বর্ণের সঙ্গে যখন ম বসে কোনো বর্ণের সঙ্গে, তখন সেটা মফলা হয়ে যায়। তার উচ্চারণ কিন্তু ময়ের মতো হয় না। সেটা শব্দের বিভিন্ন স্থানে বসলে তার উচ্চারণ পদ্ধতিটা বিভিন্ন রকম হয়। সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম সূত্র, এর যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর সূত্র হচ্ছে শব্দের শুরুতেই অর্থাৎ প্রথম বর্ণের সঙ্গেই যদি থাকে, শব্দের শুরুতেই থাকলে কি উচ্চারণ হয়? শব্দের শুরুতেই থাকলে মফলার কোনো উচ্চারণ হয় না। শব্দের শুরুতে থাকলে মফলার উচ্চারণ হয় না। যেমন উদাহরণ দেখো, দন্তস্ব ম র মূর্ধন্য, এর উচ্চারণ কি হবে? দন্তস্ব ম র মূর্ধন্য, এর উচ্চারণ কি হবে? স্মরণ। এর উচ্চারণকে আমরা স্মরণ করি কি? এর উচ্চারণ হবে স্মরণ। তো আরও একটা শব্দ লিখি দেখো, এগুলো হচ্ছে মফলাযুক্ত শব্দ। যেমন দন্তস্ব ম র ল, এটা কি? স্বরগরল, এর উচ্চারণ হচ্ছে স্বরগরল, এর উচ্চারণ কিন্তু স্মরগরল নয়। তাহলে এইভাবে দেখো, শব্দের শুরুতেই যদি থাকে মফলা, তাহলে কিন্তু এই মফলার উচ্চারণ হয়নি। মফলাটা বাদ দিয়েও যদি শুধু স থাকে, তাহলে কিন্তু সেই স এর মতোই উচ্চারণ হয়, কিন্তু বানানের সময় এই মফলা লিখতে হবে। 2 নম্বর সূত্র দেখো, শব্দের মধ্যে বা শেষে থাকলে যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটি দুবার উচ্চারিত হবে। তাহলে কি বলেছি দেখো, শব্দের মধ্যে বা শেষে থাকলে যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটা দুবার উচ্চারিত হবে। কিরকম দেখো, উদাহরণ হচ্ছে যেমন শব্দের শেষে দেখো প দয় ম, দেখো শব্দের শেষে আছে, দয়ের সঙ্গে ম আছে, তাহলে এর উচ্চারণ কি হয়? পদ্ম। এর উচ্চারণ কিরকম? পদ্ম। এর উচ্চারণ দেখে এটা উচ্চারণ পদ্ম। প দয় ম, দয়ের সঙ্গে আছে, তাই দটা দুবার উচ্চারণ হচ্ছে। তা আর শব্দের মধ্যে থাকলে যেমন কিরকম দেখো, রুক্মিণী, রয়হস্য কয়মহস্যই দন্ত নদীর ঘই, এটার উচ্চারণ কি করি? এর উচ্চারণ কিন্তু রুক্মিণী নয়। সংস্কৃতর ক্ষেত্রে এইগুলোর উচ্চারণ আছে, রুক্মিণী হবে সংস্কৃতর ক্ষেত্রে, কিন্তু এইখানে বাংলাতে এর উচ্চারণ কি হবে? রুক্মিণী। বাংলাতে এর উচ্চারণ হচ্ছে রুক্মিণী। এটা হচ্ছে বাংলাতে উচ্চারণ। তাহলে 2 নম্বর সূত্র ক্লিয়ার হয়েছে। দেখো, শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, তাহলে যে বর্ণটার সঙ্গে থাকে সেই বর্ণটার দ্বিতীয় উচ্চারণ হয়, অর্থাৎ দুবার উচ্চারণ হবে। যেমন পদ্ম দয়ের সঙ্গে আছে, তাই দটা দুবার উচ্চারণ হচ্ছে। এবং কয়ের সঙ্গে শব্দের মধ্যে আছে, দেখো শব্দের মধ্যে আমি বলেছি মধ্যে বা শেষে যদি থাকে, তাহলে রুক্মিণী, অর্থাৎ সেই বর্ণটা দুবার উচ্চারণ হয়। এরপর এখানে একটা প্রশ্ন দেখো, যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মফলাটা ময়ের মতো উচ্চারণ হয়, সেটা কিন্তু শব্দের মধ্যে বা শেষে যেখানেই হোক, কিছু কিছু ক্ষেত্রে মফলার উচ্চারণ ময়ের ক্ষেত্রে হয়, সেটা কিন্তু নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে হয়, সব বর্ণের ক্ষেত্রে কিন্তু নয়, সেটা নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে। কোন কোন বর্ণের ক্ষেত্রে? শব্দের মধ্যে বা শেষে মফলাটা কখন ময়ের সঙ্গে হয়? গ ল দন্তন্য, এই বর্ণগুলোর সঙ্গে যদি মফলা যোগ থাকে, এই বর্ণগুলোর সঙ্গে মফলা যোগ থাকলে তার উচ্চারণ হয়, মফলা যোগ থাকলে উচ্চারণ ময়ের মতো হয়। কিরকম হয়? উচ্চারণ ময়ের মতো হয়। তাহলে কি বলেছি দেখো, গ ল দন্তন্য, অর্থাৎ গলন মনে রাখবে, গ ল দন্তন্য, এইগুলোতে দেখো ময়ের মতো উচ্চারণ হয়নি, কিন্তু কখন ময়ের মতো উচ্চারণ হবে? যখন শব্দের মধ্যে বা শেষে
প্রথমে নয়, কিন্তু এটা মনে রাখবে, শব্দের মধ্যে বা শেষে যদি গ ল দন্তন্য অর্থাৎ গলন, এইভাবে মনে রাখবে, গ ল দন্তন্যর সঙ্গে যদি মফলা যোগ থাকে তাহলে তার উচ্চারণ ময়ের মতো হয়। কীরকম উচ্চারণ দেখো, যেমন লয়ের সঙ্গে যদি লিখি দেখো গুল্ম, লয়ের সঙ্গে গুল্ম, গয়ের সঙ্গে যুগ্ম, গয়ের সঙ্গে দেখো যুগ্ম, লয়ের সঙ্গে গুল্ম, এরপর দন্তন্যর সঙ্গে দেখো, তাহলে দেখো গয়ের সঙ্গে যুগ্ম, লয়ের সঙ্গে গুল্ম এবং দন্তন্যর সঙ্গে দেখো যেমন তন্ময়, দন্তন্যর সঙ্গে তন্ময়। তাহলে দেখো আমি কি বলেছি, মফলাটা কখন ময়ের মতো উচ্চারিত হয়, যখন গ ল দন্তন্যর সঙ্গে যোগ থাকে, সেটা কিন্তু শব্দের মধ্যে বা শেষে। আমরা কি জানলাম 2 নম্বর সূত্রতে, যে শব্দের মধ্যে বা শেষে থাকলে ময়ের উচ্চারণ কিন্তু মফলার উচ্চারণ ময়ের মতো হয় না। কীরকম হয়, যে বর্ণটার সঙ্গে থাকে সেই বর্ণটা দুবার উচ্চারিত হয়, আর গ ল দন্তন্যর সঙ্গে যদি থাকে তাহলে ময়ের মতো উচ্চারণ হয়। কীরকম দেখো যুগ্ম, দেখো যুগ্ম, গয়ের উচ্চারণ হচ্ছে, ময়েরও উচ্চারণ হচ্ছে, গুল্ম ল এবং ম দুটোরই উচ্চারণ হচ্ছে, এবং তন্ময়, দেখো তন্ময়, ময়ের পরিষ্কার উচ্চারণ হচ্ছে। এইগুলো হলো এর 3 নম্বর সূত্র, অর্থাৎ গ ল দন্তন্যর সঙ্গে যদি ম যোগ থাকে তাহলে তার উচ্চারণ ময়ের মতো হয়। এরপর 4 নম্বর সূত্র দেখো, 4 নম্বর সূত্র, মফলা যদি কয়মূর্ধন্য স্বর সঙ্গে যুক্ত থাকে, কয়মূর্ধন্য স্বর সঙ্গে যুক্ত থাকে, তখন ময়ের উচ্চারণ হয় না। এগুলো আমি একটু ছেড়ে ছেড়ে লিখছি, এগুলো তোমরা শুনে শুনে লিখে নেবে। ময়ের উচ্চারণ হয় না। তাহলে কি বললাম দেখো, মফলা যদি কয়মূর্ধন্য স্বর অর্থাৎ শব্দের মধ্যে কয়মূর্ধন্য স্বর সঙ্গে যুক্ত থেকে মফলা যদি থাকে তখন মফলার কিন্তু উচ্চারণ হয় না। এগুলো সংস্কৃততে কিন্তু পরিষ্কারভাবে উচ্চারণ হয়, বাংলাতে একমাত্র গ ল দন্তন্য এই বর্ণগুলোর সঙ্গেই মফলার উচ্চারণ ময়ের মতো হয়। এখানে দেখো উদাহরণটা দেখো, যদি কয়মূর্ধন্য স্বর সঙ্গে থাকে কীরকম হয় দেখো, যেমন আমি লিখেছি লক্ষ্মী, ল কয়মূর্ধন্য স ময়ে দীর্ঘ। তাহলে দেখো সংস্কৃততে এর উচ্চারণ হয় লক্ষ্মী, কিন্তু বাংলাতে এর উচ্চারণ লক্ষ্মী হয় কি, বাংলাতে এর উচ্চারণ হলো লক্ষ্মী, লক্ষ্মী। বাংলাতে এই মটা তখন উঠে যায়, লক্ষ্মী, লক্ষ্মী। যেমন লক্ষণ, ল কয়মূর্ধন্য সম, লক্ষণ মানে ল কয়মূর্ধন্য সম, কিন্তু উচ্চারণের সময় আমরা লক্ষ্মণ বলি, কি উচ্চারণের সময় আমরা লক্ষণ বলি, কিন্তু সংস্কৃততে লক্ষ্মণ হয়। তাহলে বাংলাতে কি পেলাম দেখো, যদি কয়মূর্ধন্য স্বর সঙ্গে ম থাকে, মফলা থাকে, তখন মফলাটার মটা উঠে যায়, এর কোনো উচ্চারণেই হয় না। কয়মূর্ধন্য স্বর যে উচ্চারণ কক, শব্দের মধ্যে কয়মূর্ধন্য স্বর থাকলে তার উচ্চারণ হয় কক। এটা আমি পরে আরও ক্লাস করে বলে দেবো, কয়মূর্ধন্য স্বর উচ্চারণও আলাদা হয়। 5 নম্বর সূত্র দেখো, মফলা যদি হয়ের সঙ্গে যুক্ত থাকে, মফলা যদি হয়ের সঙ্গে যুক্ত থাকে তখন কি হয়, তখন ম আগে উচ্চারিত হয়, ম আগে উচ্চারিত হয়। কিরকম দেখো, বয়রফলা আকার হয় ম, বয়রফলা আকার হয় ম, এটা কি উচ্চারণ হয়, এটা উচ্চারণ হচ্ছে ব্রাহ্ম, ব্রাহ্ম, এর উচ্চারণ হচ্ছে ব্রাহ্ম, ব্রাহ্ম, এর উচ্চারণ কি বললাম দেখো, ব্রাহ্ম। বয়রফলা আকার হয় ম, এটা আমরা কি উচ্চারণ করি, ব্রাহ্ম উচ্চারণ করি, কি এর উচ্চারণ হবে ব্রাহ্ম। তাহলে কি মনে রাখবে, যদি মফলা হয়ের সঙ্গে যুক্ত থাকে, হ দিয়ে মফলা যুক্ত বর্ণগুলো উচ্চারণ সবসময় কিভাবে করবে, মটা আগে রেখে উচ্চারণ করবে। আরো উদাহরণ দেখো, যেমন ধরো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, এটা কি উচ্চারণ হবে, ব্রহ্মপুত্র নয়, এর উচ্চারণ হবে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, এর উচ্চারণ হবে
পুত্র। তাহলে দেখো কি উচ্চারণ, হয় ম, হয়ের সঙ্গে যদি মফলা যুক্ত থাকে তখন মটা আগে চলে যাবে, এখানেও দেখো মটা হয়ের থেকে আগে চলে গেছে, তাহলে এর উচ্চারণ হবে ব্রাহ্ম, এর উচ্চারণ হবে ব্রহ্ম। তাহলে শব্দের মধ্যে এই জায়গাগুলোতে মফলা বসে এবং এই জায়গাগুলো এইরকম যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এর উচ্চারণ আলাদা হয়ে যায়, এইভাবে এটা উচ্চারণ করতে হবে। তো এটাই হলো আজকে মফলাযুক্ত শব্দের উচ্চারণ পদ্ধতি। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নেবে এইভাবে। এবারে পড়ার সময় অনেকে এই যুক্তবর্ণ পড়ার সময় ভুল করে, এই যুক্তবর্ণগুলো পড়ার সময় এই নিয়মগুলো মনে রাখলে সব শুদ্ধভাবে পড়তে পারবে। তাহলে দেখো এই রকমভাবে এই যে সূত্রগুলো, মোট 5টা সূত্র লিখেছি, এই সূত্রগুলো অনুযায়ী পড়তে হবে।